গাজা উপত্যকায় অস্ত্রবিরতি ও হামাস সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ অস্ত্র প্রত্যাহারে বোর্ড অফ পিসের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধ ও বৃহস্পতিবার কায়রোতে মধ্যস্থতাকারী ও হামাস নেতাদের টানা বৈঠকের পর এই ঘোষণা আসে। তবে শারম আল শেখে গত বছরের চুক্তির বাস্তবায়ন না দেখে ট্রাম্পের এই নতুন ঘোষণাকে স্রেফ কথার কথা বলেই মনে করছেন বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। আমরা আগে কোনো চুক্তির বাস্তবায়ন দেখিনি। বলা হচ্ছে আপনারা 20টি পয়েন্টে সম্মত হয়েছেন, কিন্তু বাস্তবে তার একটিও পুরোপুরি কার্যকর হয়নি। ট্রাম্পের উচিত তার নিজের দিক থেকেই পদক্ষেপ নেওয়া, যুদ্ধবিরতি, হত্যাকাণ্ড বন্ধ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। তার কথার কোনো প্রতিফলন আমরা বাস্তবে দেখছি না। হামাসও স্পষ্ট জানিয়েছে চুক্তির বাস্তবায়ন নির্ভর করছে ইসরায়েল তাদের আগের প্রতিশ্রুতি কতটা মানছে তার ওপর। ধ্বংসস্তূপের মাঝে মানবেতর জীবনযাপন করা প্যালেস্টিনিয়ানদের মতে কোনো নতুন সমঝোতার আগে শর্ত অনুযায়ী গত বছরের চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সংবরণের কথা বলার আগে ইসরায়েলিদের সরাতে হবে। তাদেরকে আগে 2025 সালের চুক্তির নির্ধারিত রেখায় ফিরে যেতে হবে। তবেই বোঝা যাবে শান্তি প্রতিষ্ঠায় তাদের সত্যিই আন্তরিকতা আছে। আন্তর্জাতিক বাধার মুখে কোনো চুক্তি যেখানে কাজে আসছে না, সেখানে অবিলম্বে সীমান্ত পথগুলো খুলে দেয়া, ত্রাণ সরবরাহ বৃদ্ধি এবং পুনর্গঠন কাজ শুরু করার দাবি জানাচ্ছেন 3 বছর ধরে তাঁবুতে দিন কাটানো প্যালেস্টিনিয়ানরা। আমরা শুনেছি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, কিন্তু প্রথম পর্যায়ের অর্জনগুলো কোথায়? সীমান্ত পথ খোলা, ত্রাণ প্রবেশ, চিকিৎসার জন্য রোগী বাইরে যাওয়া কিংবা গৃহহীনদের ঘরে ফেরার মতো কোনো পদক্ষেপই বাস্তবায়ন হয়নি। কায়রোতে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মধ্যস্থতাকারীদের সাথে নিবিড় আলোচনার শেষে পর্যায়ক্রমে অস্ত্র প্রত্যাহারে সম্মতির কথা জানায় হামাস। এর আগে যা প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে শর্তারোপ করা হয়েছিল। বিশ্লেষকদের মতে হামাস মূলত পুরো সিদ্ধান্তের দায়ভার ইসরায়েলিদের ওপরই চাপিয়ে দিয়েছে। এদিকে বোর্ড অফ পিসের গাজা তদারকি কমিটি এনসিএজি নতুন রোডম্যাপকে স্বাগত জানালেও তেল আভিভ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ছাড়া নতুন কোনো চুক্তির সাফল্য নিয়ে চরম অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। গাজায় সামরিক অভিযান বন্ধে কার্যত ইসরায়েলকে 14 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড অফ পিস। ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, গাজা পুনর্গঠন এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের রাজনৈতিক পথ উন্মুক্ত করতে একটি সমন্বিত রোডম্যাপ প্রকাশ করেছে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে গঠিত সংস্থাটি। এতে স্পষ্ট বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2803 নম্বর প্রস্তাবই হবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নের মূল আন্তর্জাতিক কাঠামো। মূলত দ্বিতীয় ধাপের কর্মসূচি ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করতেই এই নির্দিষ্ট সময়সীমা দেয়া হয়েছে। ইজিপ্টে মধ্যস্থতাকারীদের সাথে হামাসের টানা 2 দিনের আলোচনা শেষে এই রূপরেখা তুলে ধরে বোর্ড অফ পিস। শুক্রবার সংস্থাটি জানায়, গাজার তদারকি কমিটির অধীনেই সম্পূর্ণ অস্ত্র প্রত্যাহারে সম্মত হয়েছে হামাস। তবে পুরো শান্তি পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে ইসরায়েলি সামরিক হামলা বন্ধের উপর। পিস বোর্ডের মতে ইজিপ্টের শারম আল শেখ প্রোটোকল মেনে কোনো প্রকার বিলম্ব ছাড়াই ইসরায়েলকে সব সামরিক অভিযান অবিলম্বে পুরোপুরি বন্ধ করতে হবে। একই সাথে হামাস সহ অন্য প্যালেস্টিনিয়ান গোষ্ঠীগুলোকেও সামরিক কার্যক্রম বন্ধের শর্ত দেয়া হয়েছে। সংস্থাটি জানায়, জামিনদার দেশ বোর্ড অফ পিস এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ এর প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ তদারকি কমিটি বা আইভিসি উভয় পক্ষের শর্ত পূরণের বিষয় যাচাই করার পরই উপত্যকায় প্রবেশ করবে গাজা বিষয়ক কমিটি এনসিএজি। মাঠ পর্যায়ে হামাস সহ প্যালেস্টিনিয়ান গোষ্ঠীগুলোর এরই মধ্যে এসব শর্ত ও প্রতিশ্রুতি পূরণ করেছে। তাই বোর্ড অফ পিসের বার্তায় পরোক্ষভাবে তেল আভিভকেই আলটিমেটাম দেয়া হয়েছে, যদিও এই সময়সীমা বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় হামাস বলছে, চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হল গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করা। নতুন এই সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে এনসিএজির ডিরেক্টর জেনারেল নিকোলাই মলাদেনভ। তবে হামাসের অস্ত্র সমর্পণের পাশাপাশি ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। নতুন এই সিদ্ধান্তে পৌঁছাতে অব্যাহত সহযোগিতার জন্য ইজিপ্ট, কাতার, ইউএই, তুর্কি এবং আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানান নিকোলাই মলাদেনভ।
ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজির পৃথক বিবৃতিতে নতুন চুক্তিকে স্বাগত জানিয়েছে। বেসামরিক সেবা অব্যাহত রাখা এবং পুনর্গঠন নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার প্রস্তুতির কথাও জানিয়েছে গাজার এই প্রশাসনিক কমিটি। এরই মধ্যে ব্রিটেন, বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথকভাবে বিভিন্ন দেশ হামাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। একই সাথে তেল আভিভের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখার কথা বলছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। এদিকে তেল আভিভের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির বলেছেন, হামাসের এই ধাপে ধাপে নিরস্ত্রীকরণ চুক্তি অগ্রহণযোগ্য। ইসরায়েলের উগ্রপন্থী এই নেতার মতে প্যালেস্টিনিয়ানদের গাজা ছেড়ে যেতে উৎসাহিত করতে হবে। অন্যদিকে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এখনও অব্যাহত রয়েছে। আইডিএফ এদিন জানিয়েছে, গত 3 দিনে গাজায় হামাসের উপকমান্ডার সহ 4 কমান্ডারকে হত্যা করা হয়েছে। এছাড়াও এদিন মধ্য গাজায় বিমান হামলা চালিয়ে এক প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে দখলদার বাহিনী। যদিও কাগজে কলমে 14 দিনের মধ্যে প্রশাসনিক কৌশল নির্ধারণের কথা বলা হয়েছে, তবে আন্তর্জাতিক তদারকি কমিটির মাধ্যমে ইসরায়েলের সামরিক অভিযান পুরোপুরি বন্ধের ওপরই নির্ভর করছে পুরো রোডম্যাপের সাফল্য। গ্রীষ্মের দাবদাহে যেন উনুনের মতো জ্বলছে পূর্ব চায়নার জেজিয়াং প্রদেশ। রাজধানী হাংচৌয়ের আবহাওয়া পারদ 100.4 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা চরম ব্যাহত হচ্ছে। তীব্র এই তাপপ্রবাহের কবলে পড়ে প্রাণ বাঁচাতে শহরের মানুষ ছুটছেন মাটির নিচের পুরনো এয়ার রেইড শেল্টারে। যুদ্ধের সময় বোমা হামলা থেকে রক্ষার জন্য তৈরি এসব শীতাতপ নিয়ন্ত্রিত শেল্টারের ভেতরে তাপমাত্রা থাকছে 84.2 ডিগ্রি ফারেনহাইট, যেখানে দুপুরের খাবার খাওয়া, টেবিল টেনিস খেলা, সিনেমা দেখা, এমনকি ঘুমানোর ব্যবস্থা করে দেয়া হয়েছে। হাংচৌতে বাইরে ভীষণ গরম, অথচ এই এয়াররেড শেল্টারের ভেতরে কি যে স্বস্তি। বাইরে থাকলে আমার শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। তাই প্রতি বছর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত আমি প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে এসে সময় কাটাই। বাইরে হাঁটলে প্রতিটা কদম ফেলার সাথে সাথে শরীর ঘেমে ভিজে যায়। তাই বাইরে বের হতে হলে মিনি ফ্যান আর ঠান্ডা থাকার পর্যাপ্ত সরঞ্জাম সাথে রাখা খুব জরুরি। আমরা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে মিনি ফ্যান আনতে ভুলে গেছি। আবহাওয়াবিদরা বলছেন, বিষুবীয় প্যাসিফিক মহাসাগরের জলবায়ু পরিবর্তনজনিত অস্বাভাবিক উষ্ণ পরিস্থিতি, যা এল নিনো নামে পরিচিত, তারই প্রভাবে এবছর চায়না জুড়ে এমন চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা দিয়েছে। তবে সীমানা পেরিয়ে তাপমাত্রার পারদ আরও ভয়াবহ রূপ নিয়েছে প্রতিবেশী সাউথ কোরিয়ায়। শুক্রবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইয়াংশান শহরে আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছেছে 105.98 ডিগ্রি ফারেনহাইটে। পরপর 3 দিন ধরে দেশটির তাপমাত্রা 104 ডিগ্রির উপরে অবস্থান করছে। নর্থ প্যাসিফিক মহাসাগরীয় ও তিব্বতীয় দুটি উচ্চচাপ বলয় একসাথে পুরো কোরিয়ান উপদ্বীপকে ঢেকে ফেলার কারণে তৈরি হয়েছে হিটডোম পরিস্থিতি, যার ফলে আটকে থাকা তাপ বের হতে পারছে না। সাউথ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর দেশের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করেছে। শারীরিক অসুস্থতা ও পেশাগত ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। আবহাওয়াবিদদের মতে এই হিটওয়েভ আরও কিছুদিন স্থায়ী হতে পারে। জলবায়ু পরিবর্তনের এই সরাসরি প্রভাব উন্নয়ন ও আধুনিকতার শিখরে থাকা দেশগুলোর জন্য এখন জীবন জীবিকার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইজিপ্টের ভাসমান গ্যাস ট্যাঙ্কারে হামলার ঘটনায় এখনও অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, রাষ্ট্র যখন কোনো পদক্ষেপ নেয় তখন বাস্তব পরিস্থিতির সার্বিক মূল্যায়ন এবং নির্ভুলতা যাচাই করতে হয়। মাদবুলি জানান, কায়রো এই ঘটনার উৎস এখনো তদন্ত করছে এবং যথাযথ প্রতিক্রিয়া নিশ্চিত করবে। এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি, তবে নিরাপত্তা সংস্থাগুলো হামলার প্রকৃত উৎস অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিকল্প জ্বালানি ও উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি এবং অবিলম্বে বিকল্প ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছি। চূড়ান্ত তদন্ত ও মূল তথ্য পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। বিদ্যুৎ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী
ইজিপ্টে বর্তমানে 4টি ভাসমান গ্যাস রূপান্তর ইউনিট রয়েছে এবং জর্ডানের আকাবা বন্দরে আরও একটি ভেসেল সংরক্ষিত আছে। বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে বলেও বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে আশ্বস্ত করা হয়। আমাদের গ্যাস রূপান্তরকারী জাহাজ রয়েছে, যার একটি দামিয়াত্তায় এবং 3টি আইন শোখনায়। পাশাপাশি আমরা আকাবাতেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের কাছে বর্তমানে 400 থেকে 425 হাজার মেট্রিক টনেরও বেশি ফার্নেস অয়েল মজুত রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কাছে থাকা কৌশলগত মজুতের বাইরেও এই পরিমাণ জ্বালানি সরাসরি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রস্তুত আছে। গত বুধবার দেশটির উত্তর উপকূলীয় দামিয়াত্তা বন্দরে আমেরিকান মালিকানাধীন ভাসমান গ্যাস রিগ্যাসিফিকেশন ট্যাঙ্কার এনার্গোস উইন্টারে অজ্ঞাত ড্রোন আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে যায় এবং পাশেই থাকা আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ইজিপশিয়ান নিরাপত্তা বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বন্দরের কার্যক্রমও বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরাকে আমেরিকান সৌদি যৌথ অভিযানের পরপরই এই ড্রোন হামলার ঘটনাটি ঘটে। মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই ঘটনা হরমুজ প্রণালী এবং রেড সি পেরিয়ে এবার মেডিটেরেনিয়ান সিতেও সংঘাত ছড়িয়ে পড়ার বড় বার্তা দিচ্ছে। দক্ষিণ ও মধ্য ইরাকের শহরগুলোতে যখন তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে চলছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে হাজার হাজার পরিবার ছুটে যাচ্ছেন উত্তরে কুর্দিস্তানের দুহুক প্রদেশে। ঝর্ণার ঠান্ডা পানি, পাহাড় ঘেঁষা হিমেল হাওয়া আর পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা থাকায় আশাওয়া ও শিরানা রিসর্ট এখন কানায় কানায় পূর্ণ। স্কুলের ছুটি শুরু হওয়ায় মসুল, বাগদাদ, বসরা ও মাইসান প্রদেশ থেকেও পরিবার নিয়ে শীতল এই স্বর্গে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষ। মসুলে ভীষণ গরম, তার উপর বিদ্যুৎ বিভ্রাট, তাই আবহাওয়া একটু বদলাতে আর পরিবার নিয়ে স্বস্তিতে সময় কাটাতে আমরা উত্তরের এই প্রিয় জায়গায় এসেছি। এখানে আমাদের দারুণ সময় কাটছে। এই জায়গাটা বেশ ঠান্ডা, গরম একদমই টের পাওয়া যায় না। রিসর্টগুলোতে বিদ্যুতের কোনো সংকট নেই। আমাদের বাগদাদের তুলনায় উত্তরের আবহাওয়া সম্পূর্ণ আলাদা আর চমৎকার। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকটি বিদেশি দূতাবাস ইরাকে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। ফলে এবছর বিদেশি পর্যটকদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। তবে আন্তর্জাতিক পর্যটকের সেই ঘাটতি পুষিয়ে দিচ্ছে দেশের অভ্যন্তরীণ দর্শনার্থীরা। দুহুকের 250টি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এবং প্রায় 700 হোটেল রিসর্টে এখন তিল ধারণের ঠাঁই নেই। আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে দূতাবাসগুলো তাদের নাগরিকদের ইরাক ভ্রমণে নিরুৎসাহিত করায় এবছর বিদেশি পর্যটক কমেছে। তবে বাগদাদ, বসরা সহ দেশের সব প্রদেশ থেকে আসা স্থানীয় পর্যটকরাই এখন দুরুহকের পর্যটন শিল্পকে চাঙ্গা রাখছেন। প্রতি রাতে প্রায় 15 থেকে 17 হাজার পর্যটককে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে দুহুকের রিসর্টগুলোর। দুহুকের শীতল ঝর্ণা ও প্রাকৃতিক বনাঞ্চল তাই কেবল সাধারণ ইরাকিদের গরম থেকেই স্বস্তি দিচ্ছে না, বরং আঞ্চলিক অস্থিরতার মাঝেও স্থানীয় পর্যটন ব্যবসাকে সচল রাখার মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।